হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের নতুন একটা ক্লাস নিয়ে আজকে আমাদের আবার সাক্ষাৎ হচ্ছে। তো যেহেতু পূর্বের ক্লাসে কি পড়েছিলাম বলতো আমরা পূর্বের ক্লাসে আমরা নদী নিয়ে আলোচনা করেছিলাম, তাই তো? তো এইখান থেকে কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছিলাম, তার থেকে কয়েকটা আমি তোমাদেরকে একটু জিজ্ঞাসা করি, যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল। ঠিক আছে, দেখি কে কে বলতে পারে ভালোভাবে। তো তোমরা সবাই আহ নদী যে অংশটা আমরা প্রথম দিন জেনেছিলাম, আলোচনা করেছিলাম, সেটা খুব ভালোভাবে জেনেছো। ঠিক আছে, তো আজকে আমরা এই নদীটা, যেহেতু প্রথম দিন আমরা নদীর যে পুরো অংশটা, তোমরা ক্লাস 7-এ পড়ছো, ক্লাস 7-এর পাঠ্যসূচি অনুযায়ী যতটুকু অংশ নদী সম্পর্কিত যা আলোচনা করা হয়েছে, সবটা আমরা প্রথম দিনে বলতে পারিনি, তাই তো, বা জানতে পারিনি। তো আজকে আমাদের দ্বিতীয় অংশে এই নদীরই অবশিষ্ট যে অংশটুকু যেটুকু বাকি ছিল, সেটা আমরা আজকে জানব। আমরা লাস্ট শেষ করেছিলাম যে কোনো যে নদীগুলো, সেই নদীর আন্তর্জাতিক নদী বা অন্তর্বাহিনী নদী, তাই তো, এবং এক একটা নদী বা এই যে আন্তর্জাতিক নদী বা অন্তর্বাহিনী নদী, এর মধ্যে আদর্শ নদী আমরা কাদেরকে বলবো? আদর্শ নদী আমরা কাকে বলবো? তোমরা জেনেছো যে যে নদীর তিনটি প্রবাহ লক্ষ্য করা যাবে তাকে আমরা বলবো আদর্শ নদী। ঠিক আছে, তো তিনটি কি কি অংশ লক্ষ্য করা যাবে? যে একটা হচ্ছে অংশ ঠিক বলবো না, তিনটি গতিপথ। একটা হচ্ছে উচ্চ গতি, একটা হচ্ছে মধ্যগতি, আর একটা হচ্ছে নিম্ন গতি, তাই তো? তো দেখি আমরা আজকে আমরা তাহলে আমাদের শুরু হবে যে নদীর উচ্চ প্রবাহে নদী কিভাবে ক্ষয়কাজ করে। ঠিক আছে, তো দেখা যাক, প্রথমে আমরা জানছি যে নদীর উচ্চ প্রবাহে বা ক্ষয়কাজ, উচ্চ প্রবাহ বা ক্ষয়কাজ এখানটা এই জন্যই বলা হচ্ছে, যেহেতু নদী উচ্চ প্রবাহিত অঞ্চলে বা উঁচু পার্বত্য অঞ্চলে, নদীর যে প্রথম যে অংশটা নদীর সৃষ্টি হওয়ার পর, নদীর উৎস অঞ্চলে থেকে নির্গত হওয়ার পর নদী উচ্চ প্রবাহের অন্তর্গত হয়। দেখো, এই যে ছবিটা দিয়ে আমরা পূর্বের ক্লাসটা শেষ করেছিলাম, আমি এই ছবি দিয়ে আবার শুরু করছি। ছবিটা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবে, নদীটার সোর্স লেখা আছে, অর্থাৎ কোনো হিমবাহ বা কোনো তুষার গলা অংশ থেকে নদী যখন সৃষ্ট হচ্ছে, তাহলে প্রথমেই উঁচু অংশ, পাহাড়ি অংশ রয়েছে লক্ষ্য করা যাচ্ছে। সেখান থেকে যখন পর্বতের বিভিন্ন ঢাল বরাবর উচ্চ অংশ থেকে নিচের দিকে চলে আসছে, তাহলে যেখানে ঢাল বেশি হবে সেখানে কি হবে? নদীর জলের গতিবেগও অনেকটাই বেশি হবে। এটা স্বাভাবিক বিষয়। দেখবে তো আমাদের সামনেও যদি আমরা আমাদের সমভূমিতে যে অংশে নদীর ঢাল অনেকটাই বেশি, সেই অংশে নদী খুব দ্রুত, বা যে নদী বলবো না সেখানটাতে, সেই জায়গাটাতে খুব দ্রুত বেগে, বৃষ্টির জল খুব দ্রুত বেগে একটা অংশ থেকে আরেকটা অংশে প্রবাহিত হয়, তাই তো? আচ্ছা, তো সেইখানে একই রকম ভাবেই উচ্চ অংশে কি হয়, সেজন্য বলা হচ্ছে উৎস থেকে সমতল ভূমিতে নামার আগে পর্যন্ত নদী হচ্ছে উচ্চ প্রবাহের অন্তর্গত। ঠিক আছে, তো এইটা তোমাদেরকে মনে রাখতে হবে। এই যে আমাদের ভারতবর্ষের প্রধান নদীর নাম কি? গঙ্গা নদী। ভেরি গুড। ভারতবর্ষের প্রধান নদী যে গঙ্গা, এই গঙ্গার উচ্চ প্রবাহ আমরা লক্ষ্য করতে পারি গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত। ঠিক আছে, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে আমাদের নদীর গঙ্গা নদীর উচ্চ গতি। আচ্ছা, এখানটা কি বলা হচ্ছে? পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে নদী তার জলস্রোতের সাহায্যে কঠিন পাথর এবং শিলারাশিকে ক্ষয়িত, চূর্ণবিচূর্ণ অথবা স্থানচ্যুত করে নিজের পথ করে নেয়। একেই সাধারণভাবে নদীর ক্ষয়কাজ বলা হয়। নদীর ক্ষয়কাজ কি? যখন ভূমির ঢাল অনেকটা ঢালু হবে, এরকম ভাবে ঢালু হচ্ছে, এবং নদীর যে জলস্রোত আসে, জলস্রোতের সাহায্যে কি থাকে? জলস্রোতের মধ্যে আহ, বিভিন্ন পাথর খন্ড, নুড়ি খন্ড, এবং এগুলো কি হচ্ছে বিভিন্ন ভাবে
ক্ষয় করে করে নদী সামনের দিকে এগিয়ে চলেছে। ঠিক আছে? এই প্রবল জলস্রোতের আঘাতে নদীর গতিপথে বড় বড় পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে জলের সঙ্গে ভেসে বা গড়ে এগিয়ে চলে। ঠিক আছে? দেখো এই যে আমি দ্বিতীয় যে ছবিটা তোমাদের সামনে এখানটায় দেখিয়েছি, তো এই যে আহ, নদী জলপ্রবাহের মানে নদী যে উপত্যকার মধ্যে যখন প্রবাহিত হয়, তখন চারটি মাধ্যমে নদী ক্ষয় কাজ করতে করতে সামনের দিকে এগিয়ে চলে। তো এখানে ক্লাস সপ্তম শ্রেণী অনুযায়ী অতটা বিস্তারিত এখানে বলা নেই, জাস্ট আমি তোমাদের ধারণা দেওয়ার জন্য ছবিটাকে আমি তোমাদের সামনে রেখেছি। 1 নম্বর হচ্ছে, দেখো এখানে দেওয়া আছে হাইড্রোলিক ইম্প্যাক্ট। এই যে ধরো এটা গেল নদীর কোনো একটা পাড়, ঠিক আছে, এটা স্থলভূমি যে অংশটা, এখানটায় জল যখন খুব দ্রুত বেগে এসে এখানে ধাক্কা মারে এবং অনবরত ধাক্কা মারতে থাকলে এখানে কি হবে, একটা ফাটল সৃষ্টি হবে। তো এইভাবে ধীরে 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 আস্তে আস্তে এই অংশে ক্ষয় কাজ হতে শুরু হয়। ঠিক আছে? আচ্ছা, এই যে নিচে দেখতে পাচ্ছ, এইটা যখন বড় বড় পাথর যখন নদী যে খাতের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, তখন তার নিচে ঘর্ষণ হচ্ছে, তাহলে ঘর্ষণের সাহায্যেও কিন্তু নদী ক্ষয় কাজ করছে। ঠিক আছে? আর হচ্ছে যখন একে অপরের সঙ্গে ধাক্কা খাওয়ার ফলে, বড় বড় পাথর যখন একে অপরের সঙ্গে ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার ফলেও কিন্তু ক্ষয় কাজ হতে থাকে। তখন ছোট ছোট নুড়ি চুনি কাঁকড়ে পরিণত হয়ে যায়। আর দ্রবণ প্রক্রিয়া হয়, দ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে এরকম ভাবে নদীর তলদেশে বিভিন্ন জায়গায় এরকম ক্ষয় হতে শুরু করে। তাহলে এইভাবে ধীরে ধীরে ক্ষয় কার্যের মাধ্যমে নদী উৎস থেকে ধীরে ধীরে এগিয়ে চলে। ঠিক আছে? এই যে অংশটাতে আমরা এখানটাতে এই যে বললাম ক্ষয় কাজ করে, তাহলে ক্ষয় কাজ করে নদী নিশ্চয়ই কোনো এখানে একটা ভূমিরূপ কাজ সৃষ্টি করছে, তাই তো? কি কি ভূমিরূপ সৃষ্টি করে এই অংশে? তো এখানটাতে সপ্তম শ্রেণী অনুযায়ী তোমাদের এখানে তিন তিন রকম ভূমিরূপের কথা আলোচনা করা হয়েছে, কিন্তু আদতে আহ, এই তোমার মানে পার্বত্য প্রবাহ বা উচ্চ গতিতে নদী কি কি ভূমিরূপ গঠিত করে, এরা আরো অনেকটাই কিন্তু অনেক রকম ভূমিরূপ তৈরি করে, তবে প্রধান প্রধান ভূমিরূপের অংশগুলো এখানটায় বর্ণনা করা হয়েছে। ঠিক আছে? তো কি কি ভূমিরূপ তৈরি করে? দেখা যাচ্ছে প্রথমে বলা হচ্ছে বৃষ্টিবহুল যখন উঁচু যখন পার্বত্য অঞ্চল থাকবে, সেই উঁচু পার্বত্য অঞ্চলে নদীর যখন নিম্নক্ষয়ের মাত্রা অত্যন্ত বেশি হবে এবং নদী উপত্যকা অনেকটা সংকীর্ণ হবে এবং গভীর হবে। দেখো এই পাশের ছবিটা দেখো, দেখো নদী উপত্যকা এখানে সংকীর্ণ রয়েছে, মানে নদী খুব সরু রয়েছে এখানটাতে, এবং নিম্ন স্তর যেহেতু জলের পরিমাণটা বেশ খানিকটা মোটামুটি, নদী যখন তার উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, তখন নিম্নক্ষয়ের পরিমাণটা বেশি হচ্ছে, এবং যখন নিম্নক্ষয়ের পরিমাণটা হতে হতে যখন একটা গভীর উপত্যকা সৃষ্টি হয়, তখন প্রথম অবস্থাকে আমরা বলা হয় গিরিখাত। ঠিক আছে? প্রথম অবস্থায় নদী প্রধানত নিম্নক্ষয় করে, তখন প্রথমে আই আকৃতির উপত্যকা তৈরি হয়। দেখো ওই প্রথম যে ছবিটা বলা হয়েছে, সেটা কিন্তু আই আকৃতির উপত্যকা। ঠিক আছে? তারপরে দেখো পরপর ধীরে ধীরে ডায়াগ্রামটা কিভাবে পরিবর্তন হচ্ছে, এবং নদীর জল যখন বেশ খানিকটা বেড়ে যাচ্ছে, তখন নিম্নক্ষয়ের পাশাপাশি নদী কি করছে, পার্শ্ব ক্ষয়ও করছে। দেখো এই যে 3 নম্বর ডায়াগ্রামটা দেখো, আস্তে আস্তে নদী পার্শ্ব ক্ষয় করছে, করতে করতে নদীর উপরের দিকের পাড়ের যে অংশটা অনেকটাই কিন্তু ক্ষয়ে গেছে, ক্ষয়ে গিয়ে একটা কি কি আকৃতির উপত্যকা তৈরি হলো, ভি আকৃতির উপত্যকা তৈরি হলো। বোঝা গেল? তাহলে নদীর প্রধান যে কাজ, শুরুতেই নদী কি করছে, গিরিখাত সৃষ্টি করছে। এইটাকে আমাদের আই আকৃতির গিরিখাতও দেখতে পাই, আবার ভি আকৃতির গিরিখাতও দেখতে পাই। বোঝা গেল স্টুডেন্টস? আচ্ছা, বলতো শুরুতে কোন ধরনের উপত্যকা আমরা দেখতে পাই, আই না ভি আকৃতি? শুরুতে আমরা আই আকৃতির উপত্যকায় বেশি দেখতে পাই। ভি আকৃতির উপত্যকা কখন দেখবো বলো? নিম্নক্ষয়ের পাশাপাশি যখন পার্শ্বক্ষয়ের পরিমাণ বাড়বে, অর্থাৎ এই যে নদীর
তলদেশ ক্ষয় করতে করতে যদি পাড়ের দিকের অংশ ক্ষয়ে যায়, তখন যে উপত্যকা গঠিত হবে তখন আমরা সেটাকে বলবো ভি আকৃতির উপত্যকা। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হিমালয় পর্বতে অবস্থান করছে নেপালের কালীগণ্ডক নদী। এই কালীগণ্ডক নদীর ওপরে কালীগণ্ডকী গিরিখাতটা হলো বিশ্বের একটা গভীরতম গিরিখাত। ঠিক আছে? তো আমাদের এই ভূমিরূপের পাশাপাশি চিত্র যেমন আমাদেরকে ভালোভাবে অভ্যাস করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে উদাহরণটাও মনে রাখতে হবে। এটা গেল গিরিখাত। এবং দেখো শুরুতেই আমি কি বলেছি, বৃষ্টিবহুল উঁচু পার্বত্য অঞ্চলে। কি আবার ক্যানিয়নটা একটু দেখো, মরুপ্রায় শুষ্ক অঞ্চলে, অর্থাৎ যেখানটাতে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই বেশি, অনেকটাই কম, বৃষ্টিপাত হয় না বললেই চলে, মানে শুষ্ক অঞ্চল বলা হয়েছে। এবং সেখানে যখন সংকীর্ণ এবং অতি গভীর একটা গিরিখাত লক্ষ্য করা যাবে, তাকে আমরা ক্যানিয়ন বলবো। তাকে কি বলবো আমরা? তাকে আমরা ক্যানিয়ন বলবো। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন। এই যে ছবিটা আমি তোমাদের সামনে এখানটায় রেখেছি, এটা কিন্তু এই আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়নের কোনো একটা জায়গার অংশ। এটা বৃহৎ বৃহৎ একটা অনেকটা জায়গা জুড়ে এটা অবস্থান করছে। এটা কোনো একটা অংশের চিত্র আমি তোমাদের সামনে এখানে দেখিয়েছি। ঠিক আছে? নদীর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপের তিনটির মধ্যে দুটো পার্ট আমি তোমাদেরকে বললাম। তো এর পরের অংশে আমি গিরিখাত আর ক্যানিয়নের পার্থক্যটা একটু আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে? দেখো এই ছবিটা ভালো করে দেখলেই তোমরা একটু বুঝতে পারবে। আর তারপরে পার্থক্যটা আমি বলছি। প্রথমে দেখো গিরিখাতের অংশ দেখানো হয়েছে, যে সংকীর্ণ গিরিখাত। তারপরে ভি শেপ ভ্যালি হয়েছে, দেখো ভি এর আকার নিয়েছে তো। হ্যাঁ, ভিটা কেমন দেখতে, ইংলিশে ভি এইরকম ভাবে এরকম গেছে, তাহলে দুদিকটা উপর দিকটা চওড়া হয়ে নিচের দিকটা এরকম মিলে গেছে। দেখো নদীর মাঝখানে ছবিটা কিন্তু ঠিক সেরকমই। তারপরে গিরিখাত, যেটা একদম পুরো জল, দেখো জল এখানটা খুব কম আছে। ঠিক আছে? শুষ্ক অঞ্চল, এবং এখানে যেটুকু জল থাকে নিচের অংশ দিয়ে প্রবাহিত হয়ে চলে যায় বলে পার্শ্বক্ষয় হয় না। ফলে উপত্যকা গভীর থেকে আরো অতি গভীর হয়ে যায়, তখন সেটা আমাদের কাছে ক্যানিয়ন নামে পরিচিত হয়। ঠিক আছে? তো দেখো পার্থক্যটা আমরা একটু ভালো করে পড়ি। প্রথমে বলা হচ্ছে বৃষ্টিবহুল অতি উচ্চ ভঙ্গিল পার্বত্য অঞ্চলে গিরিখাত সৃষ্টি হয়। বেশ। ক্যানিয়ন কি বলছে? বৃষ্টি বিরল মরুপ্রায় শুষ্ক পার্বত্য অঞ্চলে বা উচ্চভূমি অঞ্চলে ক্যানিয়ন সৃষ্টি হয়। ঠিক আছে, বোঝা গেল? গিরিখাত অত্যন্ত গভীর ও সংকীর্ণ হয়। এর আকৃতি হয় ইংরেজি ভি অক্ষরের মতো। ক্যানিয়ন গভীর ও অতি সংকীর্ণ হয়, এর আকৃতি ইংরেজি আই অক্ষরের মতো। তাহলে এই যে পর্যন্ত বললাম, যে পার্থক্যটা বা এতক্ষণ যা পর্যন্ত বললাম, কারোর কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? হচ্ছে না? গিরিখাত আর ক্যানিয়নের মধ্যে পার্থক্যটা বোঝা যাচ্ছে? তোমাদের সামনে ছবি রেখেছি, ছবি দেখে বুঝতে পারছো? তাহলে দেখো প্রথমে গিরিখাত আর ক্যানিয়নের যে অংশটুকু বলেছি সেটাই পার্থক্যের মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরছি এখানটাতে। তারপরে কি বলছে 3 নম্বরে, অতি উচ্চ পার্বত্য অঞ্চলে প্রবল বেগে প্রবাহিত নদীর পার্শ্বক্ষয়ের তুলনায় নিম্নক্ষয় অনেক বেশি হলেও বৃষ্টিবহুল অঞ্চলে উৎপত্তি হওয়ায় নদীর দুপাশে সামান্য পার্শ্বক্ষয়ও চলতে থাকে। এই জন্য নদীখাত ইংরেজি ভি আকৃতির হয়। তাহলে নিম্নক্ষয় হবে, তার পাশাপাশি পার্শ্বক্ষয় যখন হবে তখন সেখানে ভি আকৃতির উপত্যকা তৈরি হবে। আর ক্যানিয়ন কখন হবে? দীর্ঘ পথ ধরে বৃষ্টিহীন পার্বত্য মরু অঞ্চল, অর্থাৎ যেখানে বৃষ্টির পরিমাণ প্রায় নেই বললেই চলে। কোনো নদী যখন প্রবাহিত হবে, নদীর জলের স্বল্পতার জন্য নদী খাতে শুধুমাত্র নিম্নক্ষয় হতে থাকে, এই জন্য ক্যানিয়ন। আই কেমন হবে? একদম পুরো লম্বা এরকম ভাবে, ইংরেজি আই আকৃতি। তাহলে এইভাবে ক্যানিয়ন তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা, এই যে ভূমিরূপটা দেখছো, এই ভূমিরূপটা কে কে দেখেছে?
কেউ দেখেছে? সামনাসামনি কেউ দেখেছে? আচ্ছা, কয়েকজন দেখেছে। কোথায় গিয়েছিলে? পাহাড়ে ঘুরতে গিয়ে দেখেছো, তাই তো? আচ্ছা, আর কেউ কি দেখেছো? খুব দেখতে কাছাকাছি গিয়ে দেখতে খুব সুন্দর লাগে, তাই না? এইটাকে কি নামে চিহ্নিত করতে পারি আমরা, এই যে ভূমিরূপটাকে? এটাকে জলপ্রপাত বলবো আমরা, তাই তো? জল যখন কোনো উঁচু স্থান থেকে নিচের দিকে লাফিয়ে পড়ে, তখন তাকে আমরা জলপ্রপাত বলি। তবে তার কিছু শর্ত আছে। কি শর্ত আছে? এই নদী যখন প্রবাহিত হবে ভূমিরূপের ওপর দিয়ে কোনো অঞ্চলে, তখন কঠিন শিলা আর নরম শিলা পাশাপাশি অনুভূমিক হয়ে থাকতে হবে। দেখো ছবিটা তুমি লক্ষ্য করো। প্রথমে রয়েছে হার্ড রক অর্থাৎ কঠিন শিলা, তারপরে রয়েছে সফট রক অর্থাৎ নরম শিলা। দেখো যখন দীর্ঘদিন ধরে জল প্রবাহিত হওয়ার ফলে কি হচ্ছে, নরম শিলা নরম বলে কঠিন শিলার থেকে বেশি ক্ষয় পেয়ে গেছে। এই যে ক্ষয় পাওয়ার জন্য এখানে একটা সিঁড়ির মতো ধাপ সৃষ্টি করেছে। ঠিক আছে, আমাদের যেমন সিঁড়ি আছে, সিঁড়ির মতো ধাপ সৃষ্টি হয়েছে। ধরো মনে করো আমরা একটা কোনো বড় বিল্ডিং আছে, দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা। সেই বিল্ডিং এর একদম ছাদের একটা প্রান্ত থেকে কন্টিনিউ যদি জলটা নিচের দিকে ফেলতে থাকে, তাহলে কি মনে হবে? জলটা মনে হবে হঠাৎ করে ওই অংশ থেকে লাফিয়ে নিচের দিকে পড়ছে, তাই তো? তাহলে এটাও যখন আমরা প্রকৃতিতে লক্ষ্য করতে পারবো, তখন সেটাকে আমরা বলবো জলপ্রপাত, তাই না? উদাহরণ হিসাবে আমরা পশ্চিমঘাট পর্বতের যোগ জলপ্রপাতের নাম করতে পারি, যার উচ্চতা হচ্ছে 260 মিটার উচ্চতায় এটি অবস্থান করে। আরো প্রচুর জলপ্রপাত রয়েছে, ঠিক আছে? একটা আমরা এখানে বললাম, বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা পরবর্তীতে যখন আরো উঁচু ক্লাসে আমরা যাব, তখন নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো আরো সেখানটায় জানা যাবে। তবে ক্লাস 7 অনুযায়ী তোমাদের এই তিনটি ভূমিরূপ কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। প্রথমে কি বলেছি? গিরিখাত, 2 নম্বরে ক্যানিয়ন, 3 নম্বরে জলপ্রপাত। ভেরি গুড, মনে থাকবে। আচ্ছা, এগুলো কিন্তু চিত্র সহ আমাদেরকে অভ্যাস করতে হবে, ঠিক আছে? এর পরে উচ্চ প্রবাহের পরে আমরা কোন প্রবাহ লক্ষ্য করতে পারি কোনো একটা নদীর ক্ষেত্রে? মধ্য প্রবাহ লক্ষ্য করতে পারি। অর্থাৎ একদম শুরুতে যে অংশ ছিল সেটা উচ্চ গতি, এবার যখন মাঝখানের দিকে চলে আসছে সেটা আমরা বলছি মধ্যগতি বা মধ্য প্রবাহ। এটা কোন অঞ্চলে লক্ষ্য করতে পারি, কোন অঞ্চলে আমরা? যেমন উচ্চ গতিটা আমরা পাহাড় বা পার্বত্য অঞ্চলে দেখেছিলাম, আর মধ্য প্রবাহ আমরা দেখছি কোথায়? মধ্য প্রবাহ হচ্ছে পার্বত্য অঞ্চলের পর যেখানে মালভূমি এবং সমভূমি অঞ্চল, সেইখানটাতে নদীর মধ্য প্রবাহ দেখতে পাই। এখানটায় গঙ্গা নদীর মধ্য প্রবাহ উল্লেখ করা হয়েছে। কোথা থেকে কোথায়? হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ রয়েছে, যে আমাদের মুর্শিদাবাদ জেলা, সেই মুর্শিদাবাদ জেলার মিঠিপুর পর্যন্ত হচ্ছে গঙ্গা নদীর মধ্যম প্রবাহ। তাহলে বুঝতে পারছো গঙ্গা নদীর উচ্চ গতি কোথা থেকে ছিল? উৎস অঞ্চল থেকে, অর্থাৎ গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত, তাই তো? দ্বিতীয় ভাগটা কোত্থেকে আসলো? হরিদ্বার থেকে মুর্শিদাবাদের মিঠিপুর। বোঝা গেল? আচ্ছা, এই যে মধ্য প্রবাহের আমরা আলোচনা করব, দেখো পার্বত্য অঞ্চলে ঢালের পরিমাণটা অনেকটা বেশি থাকে, তাই নদী সেখানে প্রবল বেগে প্রবাহিত হয়ে কি করেছে? ক্ষয় কাজ করেছে। এইবার যখন মধ্য প্রবাহে অঞ্চলে নদী যখন প্রবেশ করছে, তখন নদীর প্রধানত শক্তি বেশ খানিকটা কমে যায়। ফলে নদীর ক্ষয় কাজ করার মতো শক্তি আর থাকে না। এই অঞ্চলে এসে নদী বহন কাজ করে, আর তার সাথে সাথে কিছু সঞ্চয় কাজও করতে থাকে, ঠিক আছে? তো দেখা যাক এখানটাতে নদী কি কি ভূমিরূপ এখানে তৈরি করছে, আমরা আস্তে আস্তে জানবো, ঠিক আছে? তার এই যে অংশটাতে নদী উচ্চ গতিতে যা কিছু ক্ষয় কাজ করেছে, অর্থাৎ যে নদীর
মানে নদী আস্তে আস্তে নুড়ি, কাঁকড়, পলি, বালি যা কিছু নিয়েছিল সব কিন্তু এখানে বহন করে নিয়ে আসছে। নিয়ে আসার ফলে কি কি ভূমিরূপ এখানে সৃষ্টি করছে? ভূমিরূপ তৈরি করে অনেকগুলো, কিন্তু সপ্তম শ্রেণী অনুযায়ী এখানে যে কটি ভূমিরূপ বলা হয়েছে সেটি আমি তোমাদের সামনে বলছি। একটা হচ্ছে মিয়েন্ডার। মিয়েন্ডারটা কি? একটা বেশ নতুন অন্যরকম শব্দ। দেখো, আমি যখন বলছি কথাটার পাশাপাশি ছবিটা একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে ভূমির ঢাল যখন কমে যাচ্ছে নদীর, ঠিক আছে, ঢাল কমে যাওয়ার জন্য কি হবে? নদী আঁকামাঁকা পথে প্রবাহিত হতে শুরু করে, ঠিক আছে। এবং আঁকাবাঁকা পথে কেন প্রবাহ হচ্ছে? যখন নদীর ঢালের পরিমাণ বেশি ছিল, জলস্রোত যদি গতিবেগ বেশি থাকতো, তাহলে সামনে যে শিলা নদীটা আজকে সেটাকে এড়িয়ে যাওয়ার জন্য এঁকে বেঁকে যাচ্ছে, তখন কিন্তু সেটাকে নদী ক্ষয় করতে পারতো। কিন্তু যেহেতু শক্তি অনেকটাই কমে গেছে, তাই সেটাকে এড়িয়ে এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। এবং এই যে তার সাথে সাথে নদীর বহন ক্ষমতাও কমে গেছে। আর নদীর জলের সঙ্গে যে পলি, বালি, নুড়ি, কাঁকড় যেগুলো সাথে ছিল সেগুলো প্রবাহ পথে আটকে যাচ্ছে। আটকে গিয়ে কি হচ্ছে? নদীতে চড়া পড়ছে, যে নদীর দ্বীপ তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে এইভাবে যে নদী যখন চলে যাচ্ছে, দেখো আমি ছবিটার দিকে একটু দেখো। এই ছবিটা দেখো, নদীটার মাঝখানে মাঝখানে একটু সাদা সাদা অংশ, যেটাকে নদী দ্বীপ বা চড়া বলা হয়। এখানটায় কিন্তু যখন নদী প্রবাহিত হচ্ছে, তখন কোনো একটা অংশের কোনায় ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে উল্টো পারে এসে নদী সেখানটায় কিন্তু সঞ্চয় করছে, ঠিক আছে। আবার এখানটায় ধাক্কা খাচ্ছে, আবার উল্টো পারে এসে নদী সঞ্চয় করছে। তাহলে এই যে পার্শ্বক্ষয় আর সঞ্চয় দুটো একসঙ্গে হচ্ছে, তার ফল নদীতে যখন বাঁক সৃষ্টি হয়, সেটাকে বলা হয় মিয়েন্ডার। বোঝা গেল? সবচেয়ে ভালোভাবে মনে রাখতে হবে, পার্শ্বক্ষয় এবং সঞ্চয়ের মাধ্যমে নদীতে যখন বাঁকের সৃষ্টি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে মিয়েন্ডার। এই মিয়েন্ডার কথাটি কোত্থেকে এসছে? তুরস্কের মিয়েন্ডারাস নদীর নামকরণ থেকেই এই মিয়েন্ডার শব্দটি এসেছে, ঠিক আছে। এই ছবিটা ভালো করে দেখলেই বোঝা যাবে নদীটা দেখো কতটা এঁকে বেঁকে ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে। এই মিয়েন্ডারের সাথেই একটা ভূমিরূপ তৈরি হয়, যেটাকে বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। অশ্ব মানে কি? ঘোড়া। ক্ষুর আকৃতি মানে ক্ষুরের আকার। আর হ্রদ মানে, যেটা লেক, হ্রদ বলা হয়, তাই তো। তার মানে ঘোড়ার পায়ের খুরের মতো দেখতে যে হ্রদ, তাকে বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। কখন সৃষ্টি হচ্ছে এটা? দেখো, এখানে দুটো ছবি আমি তোমাদের সামনে রেখেছি। একটা একটা মানে হাতের ডায়াগ্রামের সাহায্যে দেখানো হয়েছে, আর একটা বাস্তব ছবি এখানটাতে আছে। তো নদী যখন এরকম মিয়েন্ডারের মতো অতিরিক্ত ভাবে এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে, দেখো এই যে অংশগুলো রয়েছে, ঠিক আছে, মাঝখানে চিত্রটা দেখো, যখন নদী এই অংশ থেকে বেঁকে গিয়ে আবার একটা অংশ এইভাবে নিচের দিকে নেমে আসছে, এবং যখন নদী দেখো যখন এই অংশে যাচ্ছে, পার্শ্বক্ষয়ের ফলে কি হচ্ছে, নদীর দুটো মানে এই প্রান্ত থেকে আবার যখন উল্টো দিকের ব্যাঁকের যে প্রান্ত ছিল, দীর্ঘদিন পরে এটা যখন একসঙ্গে জুড়ে যাচ্ছে, ঠিক আছে। যখনই জুড়ে যাচ্ছে তখন কি হচ্ছে, নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে এবং জল বাড়ছে, বাঁকের পরিমাণ বেড়ে যাচ্ছে, এবং এখানটাতে এই যে অংশে নদী জুড়ে যাচ্ছে, জুড়ে যাওয়ার ফলে একটা অংশ নদী থেকে, মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে ঘোড়ার খুরের মতো দেখতে একটা হ্রদ সৃষ্টি হচ্ছে, এটাকে বলা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। লাস্ট ছবিটা দেখো, নদী যাচ্ছিল এরকম ভাবে, ঠিক বাঁকের মতো এরকম ছিল, তারপরে এসে আবার এইখানটা থেকে এইভাবে নদী প্রবাহিত হচ্ছিল। কিন্তু নদী কি করলো, যখন এই বাঁক ধীরে 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 যখন দুটো নদী একসঙ্গে এসে জুড়ে গেল, দুটো প্রান্ত, তখন নদীর গতিপথটা পরিবর্তন হয়ে গেল। তখন এই অশ্বক্ষুরাকৃতির লেকটা আলাদা হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল মূল নদী থেকে। এইভাবে অশ্বক্ষুরাকৃতি লেক, যেটাকে ইংলিশে বলা হয় অক্সবো লেক, সৃষ্টি হয় বা হচ্ছে। ঠিক আছে? বোঝা যাচ্ছে?
আচ্ছা, মিয়েন্ডার শব্দের অর্থ কি? আঁকা বাঁকা বা এঁকে বেঁকে যখন প্রবাহিত হয়। আর হচ্ছে অশ্ব ক্ষুরাকৃতি হ্রদ। ঠিক আছে। আচ্ছা, মধ্য প্রবাহ শেষ হওয়ার পরে নদী যখন অত্যন্ত মৃদু ঢালের ওপর দিয়ে প্রবাহিত হবে এবং মোহনা পর্যন্ত এটার গতিপথ থাকবে, এই যে অংশটুকু, এটাকে আমরা বলছি নিম্ন প্রবাহ। কি বলবো এটাকে? এটাকে আমরা বলবো নিম্ন প্রবাহ। গঙ্গা নদীর নিম্ন প্রবাহ কোত্থেকে আগে গঙ্গা নদী কতদূর পর্যন্ত ছিল বলো? গঙ্গা নদী মুর্শিদাবাদের মিঠিপুর পর্যন্ত আমাদের কাছে পরিচিত হয়েছিল, তাই তো? এবার মিঠিপুর থেকে মোহনা পর্যন্ত, অর্থাৎ কোথায় গঙ্গা নদীর মোহনা কোথায়? বঙ্গোপসাগর। পশ্চিমবঙ্গের দক্ষিণে যে বঙ্গোপসাগর রয়েছে সেখানটায় নদী গিয়ে মোহনাতে মিশছে। ঠিক আছে। এবং এই সময় নদীর গতি এবং শক্তি এতটাই কমে যায়, নদী ক্ষয় কাজ করা একেবারেই বন্ধ করে দেয় এবং সামান্য বহন করে। কিন্তু এই অংশে, এই যে অংশটা আমাদের মনে রাখতে হবে, এই অংশে নদীর প্রধান কাজ হবে সঞ্চয় কাজ। ঠিক আছে। সঞ্চয় কাজের ফলে নদী কি কি ভূমিরূপ তৈরি করে বা কি কি ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলো আমরা একটু জানবো। দেখো, সঞ্চয় কাজের ফলে বুঝতেই পারছি এখানটাতে নদী যে পলি বালি যেগুলো বহন করে নিয়ে আসছিল, ক্ষয় করলো, বহন করলো, সেগুলো একটা জায়গায় জমা হবে। ঠিক আছে। প্রথমেই করছে নদী কি? প্লাবন ভূমি তৈরি করছে। প্লাবন ভূমি, প্লাবন মানে কি বলতো? প্লাবন মানে হচ্ছে বন্যা, ভূমি মানে এটা জমি। তাহলে বারবার বন্যার ফলে বা প্লাবনের ফলে যে ভূমি বা সমভূমি গঠিত হয় সেটাকে আমরা বলবো প্লাবন ভূমি। একটু ভালো করে জানি কি বলছে। নদীর নিম্ন প্রবাহে স্রোতের বেগ খুবই কম থাকে। ঠিক আছে। ফলে নদীগর্ভের নুড়ি, বালি, কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে নদীর গভীরতা ক্রমশ হ্রাস পেতে থাকে এবং জল ধারণ ক্ষমতাও হ্রাস পায়। নদী দীর্ঘদিন ধরে বইছে, ছবিটা দেখো, প্রথম যে ছবিটা, নদীর প্রবাহটা দেখো। তাহলে অনেকদিন ধরে বয়ে যাওয়ার ফলে পলি বালি এসে জমা হচ্ছিল তলদেশে, এবং জমা হতে হতে যখন অতিরিক্ত পরিমাণে জল বেড়ে যাচ্ছে, বর্ষাকাল বা অন্য কোনো সময় যখন জলের যদি পরিমাণ বেড়ে যায়, তখন দেখা গেল নদী আর জল ধারণ করতে পারছে না। তখন নদী কি করছে? অতিরিক্ত জল এই নদীর বাঁধ ছাপিয়ে গিয়ে, দুকুল ছাপিয়ে গিয়ে প্লাবন দেখা যায়। প্রতি বছর প্লাবনের ফলে নদীর দুই তীরে পলি বালি কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে যায় এবং নতুন যে ভূমিরূপের সৃষ্টি হয় তাকে প্লাবন ভূমি বলে। তবে এখানটা মনে রাখতে হবে আমাদের, একবার বন্যা হলেই কিন্তু প্লাবন ভূমি তৈরি হবে না বা সৃষ্টি হবে না। আমরা যে অংশটায় বসবাস করি, মূলত আমাদের এই যে কলকাতা সংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনা এই অংশটা, এইটা কিন্তু গঙ্গা নদীর একটা প্লাবন সমভূমি। ঠিক আছে। এখানে দীর্ঘদিন ধরে বহুবার বন্যা হয়েছে, বন্যা হওয়ার ফলে পলি বালি কাদা সঞ্চিত হয়ে হয়ে আজকে এইটা এইরকম ভাবে একটা স্থলভূমি সৃষ্টি হয়েছে। ঠিক আছে। আর এইখানটাতে একটা জিনিস বলি, নদীর যে দুই কূল আছে, দুই কূলের যে বাঁধ থাকে সেই বাঁধটাকে বলা হয় স্বাভাবিক বাঁধ। ঠিক আছে। দেখো, স্বাভাবিক বাঁধ ছাপিয়ে গিয়ে জল প্রবাহিত হয়ে যায়, আবার যখন জল ফেরত আসে তখন নদীর দুই কূলের সঙ্গে জলের সাথে যখন পলি বালি কিছুটা অংশ থিতিয়ে গেছিল, থিতিয়ে গিয়ে সেই অংশগুলোকে জমা করেছে। এইভাবে প্লাবনভূমি তৈরি হয়। এরকম সিন্ধু নদী, গঙ্গা নদীর নিম্ন অববাহিকাতে, নিম্ন অববাহিকা মানে এরকম একদম শেষ গতিতে, যেটা নিম্ন অববাহিকাতে। ঠিক আছে। এবং মিশরের নীল নদের গতিপথে স্বাভাবিক বাঁধ এবং বিস্তৃত প্লাবনভূমি লক্ষ্য করা যায়। দেখো, ২ নম্বর যে ছবিটা, ২ নম্বর ছবিটাতে দেখো নদী আছে, নদীর দুই তীরে দেখো এরকম ভাবে পুরো সমভূমি, সমান ভূমি, এবং এটা বেশিরভাগই হচ্ছে পলি মাটির একটা আস্তরণ, এরকম একটা তৈরি হয়েছে এবং এই অংশেই কিন্তু
আমাদের মানুষের যাবতীয় দৈনন্দিন কার্যাবলী, এবং এই অংশেই মানুষ যত বেশি উন্নয়নের কার্যাবলী করেছে এই সমভূমি অংশে কিন্তু এসে করেছে। এবং দেখা গেছে যে এই সিন্ধু, গঙ্গা এবং মিশর, এইসব নদীগুলো, যে নদীগুলোতে প্লাবনভূমি খুব বড় আকার ধারণ করেছে, সেইখানটাতে জনসংখ্যার পরিমাণ অনেকটাই বেশি। অন্যান্য অংশ থেকে এই অংশে নদীর জনসংখ্যা অনেকটাই বেশি, কারণ এইখানে যোগাযোগ ব্যবস্থা ভালো করা যাচ্ছে, শিল্প স্থাপন করা যাচ্ছে, মানুষ এখানে খুব ভালোভাবে বেঁচে থাকতে পারছে, শস্য উৎপাদন করতে পারছে। বোঝা যাচ্ছে? তাহলে আমরা যে অংশে বসবাস করছি, এইটা কোন নদীর সমভূমির মানে প্লাবনভূমির অংশ পড়ছে? গঙ্গা নদীর, তাই তো? ঠিক আছে। আচ্ছা, এরপরে যে অংশটা আমরা দেখব, যেটাকে বদ্বীপ বলছি, ঠিক আছে? তো বদ্বীপ কাকে বলছি? একদম নিম্ন গতিতে এসে মোহনার কাছে নদী কি হচ্ছে, নদী খাত খুব চওড়া হয়ে গেছে, অর্থাৎ জল যেমন ছিল নিচে পার্শ্বক্ষয় বেড়ে যাচ্ছে, নদীর স্রোতের বেগও কমে যাচ্ছে, নদী এখানে সঞ্চয়ের কাজ বেশি করছে। এই অবস্থায় নদী তার বহন করা পলি, বালি, কাদা সঞ্চয় করার জন্য মোহনার কাছে, একদম যেখানটা মোহনা মিশছে, মোহনার কাছে গিয়ে একটা গ্রিক অক্ষর ডেল্টা বা বাংলা মাত্রাহীন ব লিখলে আমরা এরকম ভাবে ব লিখি, যদি মাত্রাহীন ব শুধুমাত্র এরকম ভাবে লিখি তখন ডেল্টার আকার ধারণ করে। এইরকম এইভাবে যে ভূমিরূপের সৃষ্টি হবে তাকে বলা হবে বদ্বীপ। তাকে কি বলা হবে? বদ্বীপ। তাহলে এই যে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্রের বদ্বীপ হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। ঠিক আছে? এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা কোন যে অংশে বসবাস করি, অর্থাৎ সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র, এই ব্রহ্মপুত্রের মিলিত যে বদ্বীপ, সেটা হচ্ছে ভারতবর্ষে রয়েছে, এবং এটা পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপের অংশ একটা। ঠিক আছে? তো এই বদ্বীপ সব জায়গায় কিন্তু তৈরি হয় না। এই দ্বীপ তৈরি হতে গেলেও নির্দিষ্ট কিছু শর্ত লক্ষ্য করা যায়। দেখো, গঙ্গা নদী তো অ্যামাজনের থেকে অনেকটাই ছোট। অ্যামাজন নদী বিশ্বের একটা সব থেকে বৃহত্তম অববাহিকা যুক্ত সবচেয়ে বড় নদী, অ্যামাজন নদী। তো অ্যামাজন নদীর মোহনাতে সেখানে কিন্তু কোনো বদ্বীপের সৃষ্টি হয়নি। তো সেটা তো গঙ্গা নদী থেকে অনেক বেশি অঞ্চল জুড়ে, তার উপনদী, শাখা নদী জুড়ে মোহনায় গিয়ে মিশছে, কিন্তু সেখানে কিন্তু তৈরি হয়নি। এটা আমাদের আশ্চর্যের বিষয়। তো সেই জন্য এই বদ্বীপ কিন্তু সব জায়গায় সমানভাবে মানে সঠিক পরিবেশ যদি না থাকে, সেখানে কিন্তু বদ্বীপ সৃষ্টি হবে না। ঠিক আছে? জাস্ট একটু খেয়াল করে দেখো, যদি বদ্বীপ যখন নদী যেখানে মোহনা থেকে মিশছে সেই অংশে যদি সমুদ্রের স্রোত, ঠিক আছে, এবং যদি নদীটার স্রোত যদি অনেকটা বেশি থাকে, তাহলে সেখানে পলি, বালিগুলো কিন্তু সেখানে থিতিয়ে উঠতে পারবে না। যদি না থিতিয়ে পড়ে, সেখানে কিন্তু বদ্বীপ তৈরি হবে না। ঠিক আছে? এটা কিন্তু এক অন্যতম প্রধান শর্ত। এবং নদী তার গতিপথে যদি সঠিকভাবে ক্ষয় কাজ না করে নিয়ে আসে, পলির সংখ্যা, বালির সংখ্যা, কাঁকড়ের সংখ্যা যদি কম থাকে, তাহলেও কিন্তু নদী মোহনার কাছে এসে সঞ্চয় কাজ করতে পারবে না। তখন কিন্তু বদ্বীপ সৃষ্টি হবে না। ঠিক আছে? এই যে কারণগুলো যদি মিলে যায়, পজিটিভ হয়, তখন বদ্বীপ সৃষ্টি হবে। দেখো, বদ্বীপের আমি একটা চিত্র আমি এখানটা দেখিয়েছি। নীল সমুদ্রের জল এবং তার সেখানটায় এসে নদী এসে মিশে একটা বাংলার ডেল্টা বয়ের আকার ধারণ করছে। এইভাবে বদ্বীপ সৃষ্টি হচ্ছে। ঠিক আছে? এর সাথে সাথে আমরা একটা নতুন শব্দ যেটা হচ্ছে বলি খাঁড়ি। এই খাঁড়িটা কি? খাঁড়িটা আমরা মূলত জোয়ার ভাটা যে নদীতে লক্ষ্য করা যায় বেশিরভাগটাই, সেই নদীতে নদীর মোহনায় জোয়ারের সময় নোনা জল নদীতে ঢুকে ফানেলের মতো আকৃতির চওড়া মোহনা বা খাঁড়ি তৈরি করে। ঠিক আছে? ধরো নদী প্রবাহিত হচ্ছে এবং বাঁধের দিকে কোনো জায়গায় ড্রেনের মতো একটা খাঁড়ি, ফানেলের মতো একটা
জিনিস লক্ষ্য করা যায়। জোয়ারের সময় এইগুলোতে জল ভর্তি হয়ে যায়, আবার ভাটার সময় এই খাঁড়িগুলো থেকে জল নেমে আবার নদীতে চলে যায়। এগুলোকে খাঁড়ি বলা হয়। কোথায় দেখতে পাওয়া যায়? পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে যে নদ নদীগুলো রয়েছে, অর্থাৎ যেখানে জোয়ার ভাটার প্রকোপ বেশি, সেইখানটাতে কিন্তু এই খাঁড়ি লক্ষ্য করা যায়। ঠিক আছে? আচ্ছা, এতক্ষণ তো নদী আমরা পড়লাম। নদী কি মানব জীবনে কোনো গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে? তোমাদের কি মনে হয়? নদী কি আমাদের কাছে ভালো না খারাপ? বলো। খারাপ, তাই না? এই বন্যা হচ্ছে, মাঝে মাঝে বন্যা হয়, বন্যা হয়ে আমাদের যে সমতল ভূমি, আমাদের সম্পদ নষ্ট করে দিচ্ছে, তাই তো? খারাপ কাজ করে, না কি বলছো সবাই? কিছু ক্ষেত্রে দেখা গেল নদী তো আমরা মানুষ নিজেদের প্রয়োজনের জন্য প্রকৃতিকে বিভিন্নভাবে ব্যবহার করছি, তখন তার প্রকৃতির বিধ্বংসী রূপ কিন্তু দেখায় বিভিন্ন ভাবে। তো এখানটাতে জনজীবনে নদ নদীর ভূমিকা খারাপের থেকে অনেকটাই বেশি। সেগুলো আমরা একটু জানবো। প্রথমত কৃষিকাজ। এই যে প্লাবনভূমি, আমি যখন অংশটা বলছিলাম, দেখো প্লাবনভূমি গঠিত হচ্ছে কিসের দ্বারা? সম্পূর্ণভাবে পলি মাটির দ্বারাই কিন্তু গঠিত হচ্ছে। ঠিক আছে? এই যে পলি মাটির দ্বারা গঠিত হওয়ার জন্য এখানে কি হচ্ছে? ব্যাপক পরিমাণে কৃষিজ ফসল উৎপাদিত করা হচ্ছে। আমরা জানি সব থেকে উর্বর একটা মৃত্তিকা, তার নাম হচ্ছে পলি মাটি, পলি মৃত্তিকা। এবং যার জন্য এখানটায় প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন করা যাচ্ছে। এবং এর সাথে সাথে নদীর যে মিষ্টি জল, যে অংশে নদীতে মিষ্টি জল থাকে, অর্থাৎ বর্ষাকালে প্রবাহিত যে নদীগুলো স্বাভাবিক বৃষ্টির জল থাকে, সেইখান থেকে খাল কেটে হোক, পাইপ লাইনের সাহায্যে হোক, যেভাবেই হোক, সেখান থেকে জল আমরা জমিতে নিয়ে এসে সেচ কার্যে ব্যবহার করতে পারি। ব্যাপক পরিমাণ সেচ কার্যে জল ব্যবহার করার জন্য ভৌমজলের ভান্ডারটাও কিন্তু আমরা অক্ষুণ্ণ রাখতে পারি, সহজে শেষ হয় না সেটা। ঠিক আছে? আচ্ছা, এরপরের যে অংশটা সেটা হচ্ছে নৌ পরিবহন। দেখা গেল কোনো একটা যে দ্বীপ রয়েছে, অর্থাৎ একটা দ্বীপের সাথে আর একটা দ্বীপে আমাদের যেতে হবে, মাঝখানে নদী বয়ে যাচ্ছে, তাহলে কি সেই দ্বীপের সঙ্গে আমাদের যোগাযোগ রাখবো না? আমরা যোগাযোগ রাখতেই হবে। তার জন্য কি হচ্ছে? আমাদের নৌকা বা বড় বড় কোনো ভেসেল বা জাহাজের সাহায্যে আমরা এখানটায় যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে পারছি। এবং এই যে যোগাযোগ ব্যবস্থা, এটা কিন্তু স্থলভাগে যা পরিবহন রয়েছে তার থেকে অনেক কম খরচে আমরা এই যোগাযোগ স্থাপনটা করতে পারি। এবং একটা দেশের সাথে বা একটা মহাদেশের সাথে আমরা জাহাজের সাহায্যে খুব কম খরচে অনেক পরিমাণ মাল, যেটা বাণিজ্যিক ভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। একটা দেশ থেকে যদি আরেকটা দেশে প্লেনের সাহায্যে যদি কোনো দ্রব্য নিয়ে আসা যায়, তখন কিন্তু সেটা অনেকটা ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। কিন্তু সস্তায় আনতে গেলে তখন কিন্তু আমাদের নদীপথে আনা যায়, এবং সেটাকে আমরা নৌ পরিবহন হিসাবে দেখি। মাছ সংগ্রহ। এই যে আমরা বাঙালি বলো বা ভারত, যে কোনো জনসংখ্যার কাছে, বিপুল পরিমাণ জনসংখ্যার কাছে প্রোটিনের চাহিদা কিন্তু এই মাছ থেকেই মেটায়। মাছ আমরা কোত্থেকে পাই? এই নদী থেকে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে মাছ আমরা সংগ্রহ করি, তাই না? এই যে ইলিশ মাছ, বর্ষাকাল এসে গেল, ইলিশ মাছের জন্য একটা মানুষ সবসময় একটা হাহাকার থাকে। তাহলে এই যে ব্যাপক পরিমাণ ইলিশ মাছ সংগ্রহ করা হয়, এটা কিন্তু নদী থেকেই সংগ্রহ করা হচ্ছে। পদ্মা নদী থেকে বেশি পরিমাণ মাছ সংগ্রহ করা হচ্ছে এই ইলিশ মাছের ক্ষেত্রে, বা অন্য যে কোনো মাছ নদী থেকে নিয়ে আসা হয়। তাহলে এখান থেকেও কিন্তু মাছের দ্বারা নদী আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জলবিদ্যুৎ উৎপাদন কিভাবে করছে? এই যে পার্বত্য যে নদীগুলো ছিল, অর্থাৎ উঁচু পার্বত্য অঞ্চলে, সেখানটায় যখন ঢালের পরিমাণটা অনেকটা ছিল, নদী যখন খরস্রোত ছিল, সেই খরস্রোতকে কাজে লাগানো হয়েছে। সেখানে বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা করা হয়েছে। সেখান থেকে জলবিদ্যুৎ আমরা উৎপাদন করতে পারছি। অর্থাৎ একটা চিরাচরিত যে শক্তি, জলবিদ্যুৎ শক্তি, সেটাকে আমরা সেটা উৎপাদন করতে পারছি এবং পরিবেশ বান্ধব। এই জলবিদ্যুতের যখন আমরা উৎপন্ন করছি, এটা প্রাথমিকভাবে এর খরচ হয়তো অনেকটা বেশি, কিন্তু এটা পরিবেশ বান্ধব,
সহজে পরিবেশকে এটা দূষিত করতে পারছে না। ঠিক আছে। শিল্প বিকাশ, দেশের বিভিন্ন অংশে নদ নদীর জলকে শিল্পক্ষেত্রে ব্যবহার করা হয়। এই যে দেখবে আমাদের যে কলকাতার হাওড়ার মাঝখানে যে হুগলি ভাগীরথী নদী আমরা লক্ষ্য করতে পারি, দেখি এই মূলত এই নদীর দুপাশে কিন্তু প্রচুর কাগজ কল, পাট কল এগুলো গড়ে উঠেছে। তাহলে এইগুলোকে তৈরি হওয়ার জন্য প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়, এবং এইখানটাতে গড়ে ওঠার কারণ হচ্ছে নদী থেকে খুব সহজেই জল যাতে সংগ্রহ করতে পারে, সেই জন্য নদী তীরবর্তী অঞ্চলে পাট শিল্প, কাগজ শিল্প, এই শিল্পগুলো গড়ে উঠেছিল। ঠিক আছে। সেই জন্য কি বলা হচ্ছে, এই শিল্পক্ষেত্রে নদীর জল ব্যাপকভাবে ব্যবহার করা হয় এবং নদীর একটা সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন আমরা দেখতে পারি। যখন তোমরা এর পরের যে পয়েন্টটা, পানীয় জল হিসেবে বা দৈনন্দিন কাজ হিসাবে আমরা এই নদীর জলকে সহজেই পরিশোধন করে আমরা ব্যবহার করতে পারি। দেখবে কলকাতায় যখন তোমরা যাবে, বিভিন্ন মোড় বা বিভিন্ন রাস্তার কাছে, রাস্তার ফুটপাতের কাছে দেখবে কল থেকে ঘোলা জল, মানে নদীর যে জল, সেই জল নির্গত হচ্ছে। সেটা কিন্তু সরকার নদী থেকে প্রতিদিন ব্যাপক পরিমাণ জল সেখান থেকে সংগ্রহ করছে, সেটাকে ফিল্টার করা হচ্ছে, পরিশোধন করা হচ্ছে নির্দিষ্ট কেমিক্যাল ব্যবহার করে, তারপরে সেই জলটাকে পাইপ লাইনের সাহায্যে শহরের নানা অংশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কারণ ভূগর্ভের জল বা প্রচুর পরিমাণে জল সেভাবে যেহেতু পাওয়া যায় না, বা গ্রহণ করতে গেলে অনেক পরিমাণ জল ভান্ডার নেমে যায়, সেই জন্য কি করা হয়, এই জলটাকে মানুষ ব্যবহার করতে পারে। এছাড়াও এই নদী তীরবর্তী স্থান বিভিন্ন জায়গায় পর্যটন কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয়। নদীতে আমরা ঘুরতে যাই, বিভিন্ন কাজে বোটিং করি, ভালো লাগে, তো পর্যটন কেন্দ্র হিসাবে হতে পারে, জল সংরক্ষণাগার হিসাবে, এবং অন্যান্য প্রচুর কাজে নদীকে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। এইভাবে আমাদের ভারতীয় মানুষদের কাছে বা যে কোনো জায়গার মানুষের কাছে নদী এইভাবে আমাদেরকে তার ভূমিকা দিয়ে যাচ্ছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বোঝা যাচ্ছে? বোঝা গেল কি কি কথা বললাম আমি? কৃষিকাজ, নৌ পরিবহন, মাছ সংগ্রহ, জলবিদ্যুৎ উৎপাদন, শিল্প বিকাশ, আর বলছে পানীয় জল হিসেবে। এই কারণগুলো হচ্ছে মূলত, ঠিক আছে। তাহলে এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম, কারোর কি বুঝতে কোনো অসুবিধা আছে এখান থেকে? অসুবিধা নেই। তো দেখো, আমি তোমাদের পড়ানোর মাঝে মাঝেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের সামনে রেখেছিলাম, আলোচনা করেছি। তারপরেও কিছু প্রশ্ন আমি এখানটা এক জায়গায় করে আমি তোমাদের সামনে দিয়েছি, যেগুলো তোমাদের খুব কাজে লাগবে। এই প্রশ্নগুলোকে নোট ডাউন করে নাও সবাই। আমি পরের দিন এখান থেকে জিজ্ঞাসা করব, এবং পরীক্ষার জন্য এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমে বলা হচ্ছে গঙ্গা নদীর উচ্চ প্রবাহ উল্লেখ করো, অর্থাৎ যে গঙ্গা নদী উচ্চ প্রবাহ কোথা থেকে কত, আমাকে বলো তো একটু। গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত, ভেরি গুড। নদী ক্ষয় কাজ মূলত কোন অংশে করে, কোন অংশে করে ক্ষয় কাজ? উচ্চ প্রবাহ অংশে। গিরিখাত এবং ক্যানিয়নের পার্থক্য সুন্দরভাবে তোমাদের সামনে আমি দেখিয়েছি। নদীর উচ্চ প্রবাহে গঠিত যে ভূমিরূপ, কি কি ভূমিরূপ দেখিয়েছি এখানটায় আমি, বলো? গিরিখাত, ক্যানিয়ন, আর জলপ্রপাত, ভেরি গুড। চিত্র সহ কিন্তু এগুলো তোমাদেরকে লিখতে হবে। আচ্ছা, জলপ্রপাত সৃষ্টির পদ্ধতি চিত্র সহ বলতে হবে। অশ্বক্ষুরাকৃতি হ্রদ এবং মিয়েন্ডার সম্পর্কে টিকা লিখতে হবে। আচ্ছা, এই যে দুটো ভূমিরূপের নাম আমি বললাম, কোন অংশে দেখতে পাই? নদীর মধ্যপ্রবাহে। খাঁড়ি কি, কোথায় দেখতে পাওয়া যায়? খাঁড়ি কোথায় দেখতে পাওয়া যায়? সুন্দরবন অঞ্চলে। প্লাবনভূমি এবং বদ্বীপ সম্পর্কে যা জানো বিস্তারিত লেখো। তাহলে তোমার লাস্টে বলেছি প্লাবনভূমি আর বদ্বীপ সম্পর্কে। আমাজন নদীর মোহনায় বদ্বীপ দেখতে পাওয়া যায় না কেন? যে নেগেটিভ পয়েন্টগুলো আমি বললাম, যে একটা শর্তগুলো যেগুলো যদি পূরণ না হয় তাহলে কিন্তু বদ্বীপ সৃষ্টি হবে না।
মানব জীবনে নদীর প্রভাব আলোচনা করো। লাস্ট আমি 6টা পয়েন্ট আমাদের সামনে আলোচনা করেছি, সেগুলোকে বলতে হবে। পৃথিবীর বৃহত্তম নদীর বদ্বীপের নাম কি? কি নাম বলো? সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র। কোথায় অবস্থান করে? ভারতে। এটা হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। ঠিক আছে, তো এই গেল গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সাথে সাথেই আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে। ঠিক আছে, পরবর্তী কোনো ক্লাসে আবার আমাদের দেখা হবে। তোমরা ভালো থাকবে এবং প্রশ্নগুলো খুব ভালোভাবে তোমরা জেনে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।